আমার লাইফের যে আমি এখন কথা বলতে যে আমার গুজবাম হচ্ছে একটা ঘটনা বলি। আমি তখন প্রচন্ড ব্যস্ত মানুষ, ব্যস্ত লয়ার। আজ থেকে প্রায় 15 বছর আগে হঠাৎ আমার এলাকার এক সাবেক এমপি, উনি গাজীপুরের বনের মধ্যে একটা আস্তানা করেছিলেন, নিজে পীর সাহেব ছিলেন। ওখানে মাটি কাটা লোকজন এসে পীর সাহেবের কাছ থেকে দোয়া দরুদ নিতেন। উনি একদিন ফোন দিয়ে বললেন যে এখানকার একজন ভদ্রমহিলা মাটি কাটে, তার একটা সমস্যা আছে, তোমার কাছে পাঠালাম, তুমি যদি একটু দেখে দাও। তো আসলো, পাঠাতে বললাম, ভদ্রমহিলা আসলেন। তার একটা সিভিল মামলা, তার সরকার থেকে সে 5 শতক জমি পেয়েছে ভূমিহীন হিসাবে, গাজীপুরের শ্রীপুরের সামথিং এলাকায়, মেন রাস্তার পাশ দিয়ে হবে। ওই জমির উপরে পাশের জমি আবার একজন আইনজীবী। ওই আইনজীবীর মনে হয়েছে যে ওই 5 শতক জমি পাইলে তার জমির সংখ্যাটা বাড়বে এবং লোকেশনটা ভালো হয়, কর্নার প্লট হবে। উনি যে একটা মামলা ঠুকে দিলেন সিভিল কোর্টে। সিভিল কোর্টে মামলা ঠুকে দিয়ে উনি জিতে গেলেন ট্রায়াল কোর্টে, অ্যাপিলেট কোর্টেও জিতলেন লয়ার। তখন ভদ্রমহিলা আসলেন, এসে খুব কান্নাকাটি করছেন। আমি ফাইলটা দেখে আমি দেখলাম যে শি হ্যাজ এ পয়েন্ট, লিগ্যাল একটা ভালো পয়েন্ট আছে। আমি রেডি করে পরের দিন ভদ্রমহিলার মামলায় কোর্টে দাঁড়িয়ে রুল স্টে দুইটাই নিলাম, ইনজাংশন নিলাম, যাতে করে ওই লয়ার তাকে উচ্ছেদ না করতে পারে। ভদ্রমহিলা আমার টাকা দিতে গেল, আমি বিরক্ত হয়ে আমি বললাম যান, এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। কারণ ওই মামলাটা ফাইল করতে আমার পকেট থেকে আমি 5,000 টাকা খরচ করেছি। আমি ধরে নিয়েছি গরিব মানুষ, এটা আমার জাকাত। ভদ্রমহিলা চলে গেলেন, যে পীর সাহেবকে বললেন, স্যার এই উকিল সাহেব এখানকার আইনজীবীদের যেমন কিনে ফেলছে, হাইকোর্টের লয়ারকেও কিনে ফেলছে। বলছে কেন? তাকে তো টাকা দিয়ে কেনা যাবে না, কেন এরকম হলো? তো বলছে স্যার আমি টাকা দিতে গেছি, আমার টাকা নেয়নি, কিন্তু আমার কাজ হয়ে গেছে। তো বলছে ঠিক আছে, বুঝছি, চলো তোমাকে নিয়ে দেবো। পরের দিন এমপি সাহেব আসলেন ওই জাহানারাকে সাথে নিয়ে, ভদ্রমহিলার নাম জাহানারা। আমি বললাম কি বিষয়? তখন এমপি সাহেব ইনে নাটসের কথাগুলো বললেন আমাকে, এই কথাগুলো। তো আমি তখন ভদ্রমহিলার দিক তাকালাম, উনি মাথা নিচু করে আছেন। তাহলে মাথা তুলেন, কি করেন? বললো স্যার মাটি কাটি রাস্তায়। প্রতিদিন কয় টাকা পান? 150 টাকা। পরিবারে কে কে আছে? স্যার হাজবেন্ড তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে, আর 2 মেয়ে আছে। বড় মেয়েটাকে এক ভ্যানালার সাথে বিয়ে দিচ্ছি, আর ছোট মেয়েটা ম্যাট্রিক পরীক্ষা দেবে। তা আমি বললাম যে আমাকে আমার ফিস কত জানেন? বল স্যার কত? আমি যে 1 লাখ টাকার নিচে তুই মামলা আমি যাবো না, যাই না। তখন দেখি একটু হয়ে বলে স্যার আমি টাকা পরিশোধ করে দেবো সময় মতো। দিস ওয়াজ হার কমিটমেন্ট। তখন আমি বলছি টাকা আনছেন আজকে? বলছে জি আনছি। বলে ওর চোখে যে খুশিটা দেখলাম, যে আনন্দটা দেখলাম, যে হাসিটা দেখলাম, এইটা কখনো 1 লাখ টাকা দিয়ে কেনা যেত না। জাহানারা সেদিন শাড়ির আঁচল খুলে, তার শাড়ির আঁচল খুলে আমাকে 1500 টাকা বের করে দিলেন। আমি বললাম খরচ হয়েছে 4,500 5,000 টাকা, 1500 টাকায় কি হবে? বলে স্যার আমি এই আর 1 মাস কাজ করে জমায় 2 মাসের টাকা আপনাকে দিয়ে যাবো। আমি 1500 টাকা ওর কাছ থেকে নিলাম ওর আনন্দের জন্য। নিয়ে বললাম তোমার মেয়ের সামনে মনে হয় ম্যাট্রিকের ফর্ম ফিল আপের টাকা লাগবে, এই টাকাটা তোমার মেয়েকে আমি দিলাম, ফর্ম ফিল আপ করবো। এবং এই বিশ্বাস করেন প্রতি বৃহস্পতিবারে এই ভদ্র মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ে প্রতি বৃহস্পতিবারে সে আমাকে একটা কল দিত। উনি মারা গেছেন, তার সন্তানরা এখন আমার সাথে যোগাযোগ রাখে। এই কথাটা এই কারণে বললাম, আপনারা যারা আইনজীবী হচ্ছেন, কোর্টে যাচ্ছেন, সবকিছু টাকার মানদণ্ডে দেখার প্রয়োজন নাই। আপনাকে আপনার নীতি নৈতিকতা দিয়ে দেখতে হবে। ছোট বারান্দার আইনজীবী হবেন না, বড় বারান্দার আইনজীবী হওয়ার চেষ্টা করবেন। ছোট বারান্দার আইনজীবী মানে জজ সাহেবদের
বিল্ডিং আছে দেখবেন, পিছনে একটা বারান্দা থাকে শুধু বিচারকদের চলাফেরার জন্য। ওই বারান্দায় যদি আপনি চলাফেরা শুরু করেন আর জজ সাহেবের রুমে ঢুকে খাস কামরা ঢুকে অর্ডার নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি আইনজীবী হতে পারবেন না। সুপ্রিম কোর্টে প্রায় 18,000 আইনজীবী, ভালো ড্রাফটিং করা আইনজীবী কত পার্সেন্ট আছে আমি নিজে বলতে পারবো না, আমার নিজেরই খুব খারাপ লাগবে বলতে। দিস ইজ দ্য বিটার রিয়ালিটি। সুতরাং আপনারা যারা আইনজীবী হতে যাচ্ছেন, যে পথে পা বাড়িয়েছেন, এই পথ অনেক স্বপ্নের, কিন্তু এই স্বপ্নের পথেও কাটা বিছানো থাকে। এক একটি দুর্নীতির হাতছানি, এক একটি কাটা। আপনাকে পড়ালেখা করতে হবে, পড়ালেখার বিকল্প কোনো পথ আইনজীবী হওয়ার জন্য নেই। পড়ালেখার বিকল্প কোনো পথ আমাদের আইনজীবী সমাজের জন্য আছে বলে আমার জানা নেই। যত পড়বেন তত শিখবেন, এবং প্রতিদিনই শেখার বিষয়। বাংলাদেশে প্রায় 80,000 আইনজীবী আছে। এই 80,000 আইনজীবীর কিন্তু ট্রেনিং এর কোনো ব্যবস্থা নাই, কোনো ট্রেনিং এর ব্যবস্থা নাই। ইনশাল্লাহ এবছর থেকে আমরা ট্রেনিং এর দিকে ধাবিত হচ্ছে। আমি এবার 50 কোটি টাকা আইন মন্ত্রণালয়কে বরাদ্দ করেছি। এই পেশাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যাতে একজন আইনজীবী যিনি হবেন, বিয়ের বাজারে তার মূল্য অনেক বেশি হয়। কারণ যে মহিলা আইনজীবী হয়েছেন, তার বাবা মাকেও জিজ্ঞাসা করেন যে তার কন্যাকে বিয়ে দিতে হলে কোনো আইনজীবীকে খুঁজতে যাবে না, চিন্তা করবে প্রথম বিসিএস অফিসার, আর্মি অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এদিকে আমরা চাই বিয়ের বাজারে আইনজীবীদের, ছেলেদের বিশেষ করে, মান অনেকটা সামনের কাতার রাখে, যাতে আগামী দিনে প্রত্যেক অভিভাবক চিন্তা করেন আমার মেয়েকে একটা ভালো আইনজীবীর কাছে বিয়ে দিতে চাই, যে শিক্ষায়, দীক্ষায়, মেধায়, মননের প্রজ্ঞায়, শ্রমে, ঘামে বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে তুলে যেতে পারবে। আমরা যদি এরকম একটি সমাজ গড়ে তুলে যেতে পারি, তাহলে এই বাংলাদেশ আমাদের আগামী প্রজন্মের জন্য সুকান্তের ভাষায়, আগামী প্রজন্মের জন্য, আগামী শিশুর জন্য বাসযোগ্য বাসভূমি হয়ে থাকবে। আমরা যদি ব্যর্থ হই, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকবো।